এফসি গোয়ার সঙ্গে ড্র করার পর মোহনবাগান এই মুহূর্তে ইস্টবেঙ্গলে কিন্তু আইএসএল লিগ শিল্ড জয়ের দরজা কিন্তু অনেকটা খুলে দিল। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যে মোহনবাগানের কোচ সার্জিও লোবেরো কি ফুটবলটা খেলাচ্ছে এবছর। আমি এখন পর্যন্ত যে কজন কোচকে এই আইএসএলে মোহনবাগানে কোচিং করতে দেখিয়েছি বা মোহনবাগান বা এটিকে হয়ে যে সমস্ত কোচ আজ পর্যন্ত মোহনবাগানে কোচিং করিয়েছে, এত জঘন্য পারফরমেন্স কিন্তু অন্য কোনো কোচের কোচিংয়ে কিন্তু আমরা লক্ষ্য করিনি। মানে বলতে গেলে একদম মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আজকে যে ম্যাচটা এতটা গুরুত্বপূর্ণ, অনেকটা দিন সময় পেয়েছে, অনেকটা রেস্ট পেয়েছে, প্লেয়ারদেরকে নিয়ে সেইভাবে কম্বিনেশনাল সিচুয়েশনাল যে প্র্যাকটিসগুলো হওয়া দরকার সেই প্র্যাকটিসগুলোই দেখে মনে হচ্ছে ঠিকমতো হয়নি। এবং আজকেও ঠিক একই রোগে মোহনবাগান কিন্তু আক্রান্ত হয়ে গেল। তো গোল না করার যে ট্র্যাডিশন মোহনবাগান, সেই ট্র্যাডিশনটা কিন্তু আজও বজায় গেল। এবছরে মোহনবাগান বল পজিশন অনেক বেশি পাচ্ছে, খেলছে, বিপক্ষের ডিফেন্সে বারবার আক্রমণের ঢেউ বয়ে নিয়ে আসতে, বাট কার্যকরী যে গোল, সেই গোল কিন্তু মোহনবাগানের পা থেকে দেখা মেলা ভার। মানে কোনো প্লেয়ার কিন্তু সেইভাবে পার্সোনাল ব্রিলিয়েন্সি দিয়ে সেভাবে গোল করতে পারছে না। এবং ফুটবলে এবছর যে দুর্বলতা মোহনবাগান লক্ষ্য করা গেছিল, যেটা গত বছরে মোহনবাগানের সম্পদ ছিল ডিফেন্স, এবছর বারবার কিন্তু ডিফেন্স কিন্তু বারবার পরীক্ষার সামনে দাঁড়িয়ে যাচ্ছে। এবং সেই পরীক্ষায় কিন্তু বারংবার মোহনবাগান ডিফেন্স কিন্তু ফেল করে যাচ্ছে। আজকেও কিন্তু সেরা ডিফেন্স নামিয়ে আপফ্রন্টে একজন বিদেশি কমলা নামিয়ে কিন্তু ডিফেন্সটা সাজিয়েছিলেন সার্জিও লোবেরো, যেখানে টম হাল্ডেন এবং আলবার্টো রড্রিগেজ দুজন স্টার্ট করেছেন। বাট এই ডিফেন্সকে কিন্তু ভারতীয় ফুটবলাররা যারা এফসি গোয়া হয়ে খেলছে, তারা কিন্তু বারবার কিন্তু বিধ্বস্ত করছে। অর্থাৎ আক্রমণের ঢেউটা এতটাই বাড়িয়ে দিয়েছে মোহনবাগান গোল বক্সের সামনে, বিশেষ করে দ্বিতীয়ার্ধের শেষের দিকে এই 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারবে কিনা কিন্তু মোহনবাগান সমর্থকরা যথেষ্ট চিন্তায় ছিল। মানে হাফ ছেড়ে বেঁচেছে সার্জিও লোবেরো, অন্তকে আরব সাগরের পার থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরতে পারছে এবং আগামী দিনের ডার্বিটাকে কিন্তু আরও গুরুত্বপূর্ণ করে দিল, আরও ইম্পর্ট্যান্ট করে দিল এবং মোহনবাগানের সমর্থকদের রক্তচাপ কিন্তু বাড়িয়ে দিল। আজকে ম্যাচটা যদি মোহনবাগান জিতে থাকতে পারত, তাহলে কিন্তু পরবর্তীকালে যে ম্যাচ ইন্টার কাশির সাথে ছিল যথেষ্ট খোলা মানে মোহনবাগান খেলতে পারত। বাট ইন্টার কাশি যার কোচ হচ্ছে হাবাস, এবং যে হাবাসের তত্ত্বাবধানে মোহনবাগান চ্যাম্পিয়ন হচ্ছে দুবার, সেই হাবাস এবারে কিন্তু ইন্টার কাশির কোচ। সুতরাং বুঝতে পারছো যে পরের ম্যাচটা কিন্তু অত সহজ হবে না। বাট ইন্টার কাশি কিন্তু তুলনামূলকভাবে এই মুহূর্তে যথেষ্ট গুছিয়ে নিয়েছে টিমটাকে এবং কোনো প্রতিপক্ষকেই কিন্তু তারা বিশেষভাবে কোনো সুবিধা করতে দিচ্ছে না। সুতরাং যারা ভাবছে ইন্টার কাশিকে ফু মেরে উড়িয়ে দেবে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বাস করছো। এবং আজকের ম্যাচটা যদি মোহনবাগান তবু জিতে থাকতে পারতো, তবে একটা বাড়তি উদ্দীপনা নিয়ে, বাড়তি অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু ইন্টার কাশি নিতে পারতো। এবং এখান থেকে বোঝা যাচ্ছে যদি ইন্টার কাশি ম্যাচটা মোহনবাগান পেরিয়ে যায়, তাহলে মোহনবাগানের সামনে ডার্বি, এবং সেই ডার্বি ম্যাচে যে ফয়সালা হবে সেই চ্যাম্পিয়ন। এবার যেটা আমরা বুঝতে পারছি, এতদিনে কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল কোনো একটা দলের মধ্যে কিন্তু এবার আইএসএলটা চ্যাম্পিয়ন হবে। এবং ইস্টবেঙ্গল যখন সুযোগ একবার পেয়েছে, অত সহজে কিন্তু সে সুযোগ ছাড়বে না এবং ডার্বির আগ পর্যন্ত প্রত্যেকটা ম্যাচ কিন্তু তারা জেতার চেষ্টা করবে। এবং ডার্বিটা যদি তারা ড্র রাখতে পারে, তাহলে কিন্তু এবারের চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গল। সুতরাং অ্যাডভান্টেজ যদি বলো, তাহলে ইস্টবেঙ্গল কিন্তু বেশি। গোল পার্থক্য কিন্তু তার মোহনবাগান থেকে অনেক এগিয়ে আছে, কয়েক কদম এগিয়ে আছে। যেখানে মোহনের গোল ডিফারেন্স হচ্ছে 13, সেখানে হচ্ছে ইস্টবেঙ্গল হচ্ছে 18। সো বুঝতে পারছে 5 গোলের একটা ডিফারেন্স আছে। সেই 5 গোলের ডিফারেন্স কমানোটা নিয়ে একটু ইম্পসিবল মোহনবাগানের কাছে। সুতরাং ডার্বি ম্যাচ মোহনবাগানকে জিততেই হবে। অর্থাৎ চ্যাম্পিয়ন হতে গেলে মোহনবাগানকে অবশ্যই পরে প্রত্যেকটা ম্যাচ তাকে জিততে হবে। ইন্টার কাশের সাথে ম্যাচ ধরে ধরে করতে হবে। বাট সার্জিও লোবেরোর ম্যাচের যে প্যাটার্ন, ম্যাচ যেভাবে প্রথমে একাদশ নামাচ্ছে এবং যেভাবে সার্জিও লোবেরো যেভাবে চেঞ্জিংগুলো করছে, সেগুলো মোটেই কিন্তু ঠিক কার্যকরী হচ্ছে না এবং ফলস্বরূপ মোহনবাগান কিন্তু গোল পাচ্ছে না। আমরা যদি গত বছরের খেলার দিকে তাকাই, তাহলে দেখবো আমরা সেই খেলা দেখেছি। আমরা মলিনা যে কাজটা করতো, যে পরের চেঞ্জগুলো কিন্তু মারাত্মক এবং এমনভাবে চেঞ্জগুলো করতো মানে পরিবর্তন প্লেয়ারটাই কিন্তু খেলার রং পাল্টে দিত। এবছর কিন্তু সেটা লক্ষ্য হচ্ছে না।
আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছেন কিনা আমি জানি না, লক্ষ্য করেছি কিনা, সেটা হচ্ছে কি আমরা যদি সাহাল আব্দুল সামাদের কথা বলি, সে পরিবর্ত প্লেয়ার হিসেবে যতটা ভয়ঙ্কর, প্রথম একাদশে প্রথম থেকে খেললে কিন্তু ঠিক ততটা ভয়ঙ্কর তাকে লোক দেখাচ্ছে না, অর্থাৎ সে তার পজিশনই বুঝতে পারছে না কী খেলতে হয়। বাট একটা টাইমে তাকে যদি নামানো হয়, প্রয়োজনে যদি নামানো হয়, সেই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে ওই সাহাল আব্দুল সামাদের পা থেকে কিন্তু জাদু এবং বিপক্ষকে তছনছ করে দিচ্ছে, নেমে একটা খেলার মোড়ি ঘুরিয়ে দেওয়ার একটা যে প্রবণতা, সেটা কিন্তু প্রথম একাদশে কিন্তু প্রথম থেকে নামাতে কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি না। বাট এটা কিন্তু আমার মনে হলো, তোমাদের কী মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর একটা কথা যেটা আমাকে না বললি নয়, লিস্টান ক্লাসও, এই লিস্টান ক্লাসের পজিশন চেঞ্জ করে দিয়েছে সার্জিও লিওবারো, যেখানে কমফোর্টেবল বা অনেকটা ফিল করে লিস্টান ক্লাসে, যেটা হচ্ছে সে বাদিকটা, অর্থাৎ বাদিক দিয়ে সে যেভাবে সাবলীল, যেভাবে আক্রমণ বাড়ায় বা যেভাবে তাদের সাইড ব্যাককে বিধ্বস্ত করে বা সবসময় ব্যতিব্যস্ত করে তোলে, সেই জিনিসটা কিন্তু এবারে লিস্টান ক্লাসের পা থেকে আমরা ডান দিক দিয়ে লক্ষ্য করছি না। তো তোমাকে যদি চেঞ্জই করতে হয়, তুমি একটা কাজ করতে পারো, যেভাবে গত বছর মলিনা খেলেছিল, বাদিকে লিস্টান ক্লাসে ও ডান দিকে হচ্ছে মনবীর সিং, প্রয়োজনে লিস্টান ক্লাসকে তুলে নিয়ে সেকেন্ড হাফে রবসনকে নামাও। রবসনের খেলা যত দেখছি তত হতাশ হয়ে যাচ্ছি। বসুন্ধরা কী পারফরমেন্স ছিল, ওখান থেকে 90-এর উপরে গোলটা করেছিল, সেই আমরা রবসন সিংয়ের পা থেকে কিন্তু আমরা সেই ফুটবলটা পাচ্ছি না। ফিটনেসের দারুণ অভাব, মানে ফিটনেস সেইভাবে তার কিন্তু লক্ষ্য করছি না। এবং রবসন রবিনের পা থেকে যে খেলাটা মনোনয়ন সমর্থক আশা করে, সেই খেলাটা কিন্তু এখনও পর্যন্ত চাক্ষুষ করা গেল না। আজকের ম্যাচে কিন্তু রবসন রবিনকে প্রমাণ করা একটা জায়গা ছিল, কিন্তু বাট সে পুরোপুরি ব্যর্থ। এবং সেই জায়গায় মোহনবাগানে একটা প্লেয়ারই খালি ঠিকমতো বল সাপ্লাই করলে সে কিন্তু গোলে কনভার্ট করতে হয়, সেটা আরও একবার দেখিয়েছে চ্যামি ম্যাকলারেন। গোলটা কিন্তু দারুণভাবে ট্র্যাপ করে যেভাবে গোলটা করেছে, সত্যি অসাধারণ। যদিও গোলকিপারের পা ফাঁকা দিয়ে গেছে, সেটা ফলস খেয়ে গেছে গোলকিপার, যে কোনো গোলকিপারই খেতে পারতো, বাট গোলের কৃতিত্ব কিন্তু কোনোভাবেই খাটো করা যাবে না। অর্থাৎ চ্যামি ম্যাকলারেনের গোলটা কিন্তু যথেষ্ট ভালো। আর মোহনবাগানের ল্যাথ খেয়ে গেছে ডিফেন্স, কোনোভাবেই যেন ডিফেন্স অর্গানাইজ হতে পারছে না। যেভাবে সেন্টার করে গোলটা করলো, বিশাল কায়িতের কোনো দোষ আমি দেবো না, যথেষ্ট জাম্প করেছে, বাট এতটাই বলটা মুভ করেছে, এতটাই বলটা কাল করেছে, যেটা কায়িতের পক্ষে সেভ করাটা অসম্ভব ছিল। আর একটা কোনো ফার্স্ট 11 যেটা নামিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মলিনার স্টাইলেই নামিয়ে ফেলেছে খেলা, কিন্তু খেলার ভিতরে সেই ধার বা ভার কিছুটাই ছিল না। এবং আমি একটা জিনিস বুঝতে পারছি, আমি অবাক হয়ে যাচ্ছি, যেমন রবসন রবিনো পুরোটাই স্লো প্লেয়ার, কোনোভাবেই নড়াচড়া করতে পারছে না, একটা জায়গা বারবার দাঁড়িয়ে আছে, সেই প্লেয়ারটাকে নামাচ্ছে। বাট সেই জায়গায় দিমিত্রি পেট্রাসকে পরপর দুটো ম্যাচে বসিয়ে রেখেছে। আমি ঠিক এই কারণটা কেন বুঝতে পারছি না। সার্জিও লিওবারো কোনো চাপের মধ্যে পড়ছে, কোনো সমর্থক বা একদম ফ্যান ক্লাবের কোনো প্রেশারের মধ্যে কি সার্জিও লিওবারো পড়েছে, যেটা মলিনা কিন্তু কোনোদিনই পড়তো না, নিজের মন মতো খেলা হতো, সে যেটা মনে করতো সেটা করতো। বাট এবারে শুরু থেকে দিমিত্রি পেট্রাস যে আশা জাগিয়েছিল, যেভাবে খেলা শুরু করেছিল, মাঝপথে কিছু সমর্থক, কিছু উগ্র সমর্থক, কিছু ইস্টবেঙ্গল পন্থী সমর্থক আছে, যারা এই ডার্বির আগে যেভাবেই হোক দিমিত্রির পেছন লেগে তার খেলাটার 12 বাজানো এবং সেই কাজে তাদের সফল। সার্জিও লিওবারোকে বোঝাতে পেরেছে দিমিত্রি দিয়ে কিছু হয়, বাট সার্জিও লিওবারো কিন্তু দিমিত্রিতে খেলাটা কিন্তু বুঝে নিয়েছিল প্রথম দিকে। দিমিত্রির যে ক্রসগুলো, বারবার মোড় আক্রমণের ক্ষেত্রে যে ক্রসগুলো, সেই ক্রসগুলো কিন্তু আজকের ম্যাচে একটাও দেখা যায়নি। থাপা দূরপাল্লার একটা দুটো শট নিয়েছে, বাট দিমিত্রি পেট্রাস যেভাবে উপর নিচে নেমে খেলে, যেভাবে সাপোর্ট করে, মোহনবাগানকে 10 জনের প্লেয়ারটাকে 12 জনের প্লেয়ার বানিয়ে ফেলে, সেই দিমিত্রি পেট্রাসকে টোটালি বসিয়ে রেখে অ্যাকচুয়ালি সার্জিও লিওবারো কী প্রমাণ করতে চাইছে, কোনো বিক্ষুব্ধ কোনো দর্শক বা সমর্থকদের কি সন্তুষ্ট করার জন্য আপনি বুঝলেন, বা ক্লাব কর্মকর্তাদের কোনো চাপ বা প্রেশার আছে না, মিডিয়া যেভাবে মিডিয়াতে আমরা বিভিন্ন সমর্থকদের যে কমেন্টসগুলো দেখি, সেই কমেন্টসগুলো কি তিনি পড়ছেন, বাংলায় কি ট্রান্সলেট করে নিচ্ছেন, তারপরে কি ভয়ে কি দিমিত্রিকে নামাচ্ছেন না, ঠিক আমার বোধগম্য হলো না। আজকের দিনে কিন্তু দিমিত্রি পেট্রাস প্রচণ্ড কার্যকরী ছিল। সবচেয়ে কথা দিমিত্রি পেট্রাসের অন্যায় সবাই দেখছি, বাট আমরা কিন্তু কোনোভাবেই দিমিত্রি পেট্রাস দেখছি সে সেন্টারগুলো বাজার, যেভাবে সেন্টারগুলো তুলতো, সেখান থেকে গোল করার দায়িত্ব ছিল যারা হেড করবে, তারা কিন্তু কিছুই করছে না। এবং ইভেন আজকে পর্যন্ত দিমিত্রি পেট্রাসকে যেদিন থেকে সেট পিস মুভমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে এবং
খেলা থেকে বার করে দেওয়া হচ্ছে। আমরা আজ পর্যন্ত কোনো সেট মুভমেন্ট থেকে কোনো গোল কিন্তু দেখতে পাইনি, আর সেরকম বিষাক্ত কোনো আমরা মুভমেন্টও কিন্তু ওই সেট মুভমেন্ট থেকে আমরা পাইনি, আর সেইভাবে থ্রো বা সেইভাবে সেন্টার তোলাও কিন্তু আমরা সেইভাবে দেখিনি। সুতরাং দিমিত্রি পেট্রাসকে না নামিয়ে কিন্তু দলের ক্ষতি হচ্ছে, এটা বলাই বাহুল্য। এবং এই জিনিসটা যত তাড়াতাড়ি সার্জিও রোবেরো অন্তত 3টে ম্যাচের ক্ষেত্রে বুঝবে, ততই ভালো, মোহনবাগানের পক্ষে অবশ্যই ভালো। এবং আইএসএল লিগ শিল্ড যদি জয় করতে হয়, বাকি ম্যাচগুলোতে দিমিত্রি পেট্রাসকে নামানো উচিত। এবং কামিন্সকে নামিয়ে সেইভাবে সেই অর্থে কোনো লাভই হলো না। কামিন্স কী ধরনের প্লেয়ার সেটা আমরা প্রথম দিন থেকে এসে দেখে নিয়েছি, বাট কামিন্স গত বছর যে রোলটা পালন করেছিল সেই রোলেও কিন্তু সার্জিও রোবেরো তাকে খারাচ্ছে না। অর্থাৎ নিচ থেকে থ্রোগুলো বা সেখান থেকে শট বা সেই ধরনের ডিফেন্স চেরা পাস, সেই কোনো কিছুই কিন্তু আমরা কামিন্সের পা থেকে পাচ্ছি না। আর মনবীর সিংকে এতটা পরে নামাচ্ছে যে মনবীর সিং ঠিকভাবে টাইম পাচ্ছি না। আমার মনে হয় প্রথম দিকে মনবীর সিংকে নামানো উচিত, সেকেন্ড হাফে না নামিয়ে। এবং এটা কিন্তু সার্জিও রোবেরোকে অবশ্যই দেখা উচিত যে মোহনবাগান কিন্তু একটা চ্যাম্পিয়ন দল, তাকে এইভাবে ধীরে ধীরে চ্যাম্পিয়নের হাতছানি থেকে দূরে নিয়ে গেলে চলবে না। এবং ইস্টবেঙ্গল এই মুহূর্তে ভালো পজিশনে আছে এবং যথেষ্ট চলমানে, এবং ডার্বিটাকে তারা যে পাঞ্জাব ম্যাচটা জিতে দিতে পারে, তাহলে আমি লিখে নাও এবছর চ্যাম্পিয়ন কিন্তু ইস্টবেঙ্গলই হবে। মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে গেলে অবশ্যই ইস্টবেঙ্গলকে হারাতেই হবে, তার আগে অবশ্যই ইন্টার কাশিকে হারানো বাধ্যতামূলক। আর আশা করব আগামী ম্যাচে আমার সাথে তোমরাও আশা করবে আগামী ম্যাচে ইন্টার কাশিকে মোহনবাগান হারিয়ে ডার্বিটাকে একটা বিশেষ উচ্চতায় তুলে নেবে। এবং ডার্বি কিন্তু একটা বিশেষ উচ্চতায় উঠে যাবে, এবং আজকের ম্যাচ ড্র হওয়ার পর ডার্বির গুরুত্ব কিন্তু আরও বহুগুণ বেড়ে গেল। এবং এই ডার্বি জয়ে কিন্তু কলকাতা এই মুহূর্তে ভুগতে শুরু করেছে। আমরা দাঁড়িয়ে থাকবো 17ই মের দিকে, যেদিন মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি, এবং সেই ম্যাচেই কিন্তু নির্ধারিত হবে এবছরের আইএসএল চ্যাম্পিয়ন কারা হবে। তো আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম বলবে না। আচ্ছা, এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কিসের এত ওয়েট করছো? সাবস্ক্রাইব করবো যাতে নতুন নতুন ভিডিও সবার তোমরা পেতে পারো। আর এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।